বাংলা ছন্দবন্ধ এই বিষয়টি জানার ও বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মন দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে। পয়ার কাকে বলে, পয়ারের বিভাজন, পংক্তি লঙ্ঘক পয়ার নামকরণ কে করেছেন, মুক্তক ছন্দ কাকে বলে তার উদাহরণ, চতুর্দশপদী ছন্দের বৈশিষ্ট্য, এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে। CCBG06-এর বিষয় ছন্দ, অলঙ্কার ও ভারতীয় কাব্যতত্ত্ব। এই বিষয়ের একক 4-এর 4.5 অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলি জেনে নিন। প্রথম প্রশ্ন, পয়ার কাকে বলে তার বিভাজনগুলি উল্লেখ করুন। উত্তর, পয়ার যে ছন্দপংক্তি অর্ধজ্যোতির দ্বারা যথাক্রমে 8 ও 6 মাত্রার 2 ভাগে অর্থাৎ 2 পদে বিভক্ত তারই নাম পয়ার। পরবর্তীকালে 8-10 মাত্রার দ্বিপদী বন্ধও পয়ার নামে পরিচিত হয়েছে। এই বড় পয়ারকে দীর্ঘ পয়ার বা মহাপয়ারও বলা হয়। পয়ারের বিভাজনটিকে ছকের সাহায্যে দেখানো হয়েছে। পয়ারকে 3টে ভাগে প্রধানত ভাগ করা যায়। একটা হলো আয়তন ভেদে, দ্বিতীয় রীতিভেদে এবং তৃতীয় গতিভঙ্গি ভেদে। আয়তন ভেদে আবার 2 ভাগে ভাগ করা হয়, সাধারণ পয়ার ও মহাপয়ার। রীতিভেদে 3 ভাগে, দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত। গতিভঙ্গি ভেদে 3 ভাগে, অপ্রবহমান, প্রবহমান এবং মুক্তক। পরের প্রশ্ন, রীতিভেদে পয়ারের কয়টি রূপ? প্রত্যেক প্রকার পয়ারের একটি করে উদাহরণ দিন। উত্তর, রীতিভেদে সাধারণ পয়ার ও মহাপয়ার উভয়েরই 3টি রূপ, যথা দলবৃত্ত পয়ার, দলবৃত্ত মহাপয়ার, কলাবৃত্ত পয়ার, কলাবৃত্ত মহাপয়ার, মিশ্রবৃত্ত পয়ার এবং মিশ্রবৃত্ত মহাপয়ার। প্রত্যেকটিরই উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণগুলি ভালো করে দেখুন এবং বুঝে নিন। প্রথমেই রয়েছে দলবৃত্ত পয়ারের উদাহরণ। রায়বেশে নাচ, নাচের ঝোঁকে, মাথায় মারলে গাট্টা, শ্বশুর কাঁদে মেয়ের শোকে, বর হেসে কয় ঠাট্টা। 2টি পংক্তি রয়েছে। 2টি পংক্তির প্রত্যেকটিতে 4টি করে পর্ব রয়েছে, কিন্তু 2টো করে পদ রয়েছে। 4টি করে পর্বের মাত্রা 4+4+4+2। যেহেতু এটি পয়ার, সেই জন্য দলবৃত্ত রীতির এই প্রথম 4+4 অর্থাৎ 8 এবং শেষের 4+2 অর্থাৎ 6 মাত্রা, সম্পূর্ণ পংক্তির মাত্রা সংখ্যা 14। প্রথমেই পংক্তি দুটির প্রত্যেকটি শব্দের মুক্ত এবং রুদ্ধ দলকে নির্ণয় করা হয়েছে। দলগুলিকে নির্ণয় করে চিহ্নিত করা হয়েছে। দলবৃত্ত রীতির বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি, দলবৃত্ত রীতিতে মুক্ত এবং রুদ্ধ উভয় দলই একমাত্রা হিসেবে গণনা করা হয়। তাই প্রতিটি মুক্ত এবং রুদ্ধ দলের মাথায় 1 মাত্রা দেওয়া হয়েছে। এই হিসেবে 2টি পংক্তিতেই প্রতিটিতে 4টি করে পর্ব, প্রতিটি পর্বের পূর্ণ মাপ 4 এবং অপূর্ণ পর্বের মাপ 2, অর্থাৎ এখানে 8+6 মাত্রার অর্থাৎ 14 মাত্রার দলবৃত্ত রীতির পয়ার হয়েছে। এরপরে রয়েছে দলবৃত্ত মহাপয়ারের উদাহরণ। পয়ার যেমন 8+6 মাত্রা অর্থাৎ 14 মাত্রার হয়, মহাপয়ার কিন্তু 8+10 মাত্রা অর্থাৎ 18 মাত্রার হবে। তাহলে এখানে যে 2টি পংক্তি রয়েছে উদাহরণে, সেই পংক্তি দুটিতে 2টো করে পদ রয়েছে। প্রথম পদে 8 মাত্রা অর্থাৎ 4+4 মাত্রা এবং দ্বিতীয় পদে রয়েছে 4+4+2 অর্থাৎ 10 মাত্রা। এবার দেখে নিন পংক্তি দুটি কি। ওখানে ঠাঁই নাই প্রভু আর, এই এশিয়ায় দাঁড়াও সরে এসে, বুদ্ধজনক কবির নানক, নিমাই নিতাই সুখ সনকের দেশে। একইভাবে প্রথমে প্রতিটি শব্দের দল নির্ণয় করা হয়েছে।
দলবৃত্ত রীতির বৈশিষ্ট্য অনুযায়ী রুদ্ধ এবং মুক্ত দলকে একমাত্রা হিসেবে গণনা করা হয়েছে। প্রতিটি পংক্তিতে পর্বজ্যোতি এবং অর্ধজ্যোতি দ্বারা ভাগ করা হয়েছে। পর্বজ্যোতি দ্বারা পর্ব ভাগ করা হয়েছে এবং অর্ধজ্যোতি দ্বারা পদের ভাগ করা হয়েছে। প্রতিটি পংক্তিতে 2টি করে পদ রয়েছে। প্রথম পদের মাত্রা সংখ্যা 8 এবং দ্বিতীয় পদের মাত্রা সংখ্যা 10। সুতরাং খুব সহজেই বলা যায় উদাহরণটি 8 + 10 মাত্রার মহাপয়ারের দৃষ্টান্ত। এরপরে রয়েছে কলাবৃত্ত পয়ার। একটু মনে করিয়ে দিই যে কলাবৃত্ত রীতির বৈশিষ্ট্য কী। কলাবৃত্ত রীতির বৈশিষ্ট্য হলো রুদ্ধ দল যেখানেই থাকুক, শব্দের যেখানেই থাকুক তা 2 মাত্রা এবং মুক্ত দল 1 মাত্রা হিসেবে গণনা করা হবে। এবার উদাহরণ: কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। এখানে প্রতিটা শব্দের দল নির্ণয় করা হয়েছে। রুদ্ধ দলকে 2 মাত্রা এবং মুক্ত দলকে 1 মাত্রা হিসেবে গণনা করা হয়েছে। প্রতিটা পংক্তিতে 2টি করে পদ রয়েছে, 8 মাত্রা এবং 6 মাত্রা। সুতরাং এটি 8 + 6 অর্থাৎ 14 মাত্রার কলাবৃত্ত রীতির পয়ার। এবার রয়েছে কলাবৃত্ত মহাপয়ার। মহাপয়ার অর্থাৎ 8 + 10 মাত্রার পয়ার। প্রথম পদ 8 মাত্রা এবং দ্বিতীয় পদ 10 মাত্রা। কখনো বা ফাগুনের অস্থির এলোমেলো চাল, যোগাইতে নাচনের তাল, সম্মুখে অজানা পথ ইঙ্গিত মেনে দেয় দূরে, সেথা যাত্রার কালে যাত্রীর পাত্রটি পুরে, সদয় অতীত কিছু সঞ্চয় দান করে তারে, পিপাসার গ্লানি মিটিবারে। এখানে যে স্তবকটি রয়েছে, স্তবকটিতে প্রথম পংক্তি, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পংক্তিটি 2টি পদে বিভক্ত, 8 ও 10 মাত্রার। দ্বিতীয় এবং শেষ পংক্তিতে রয়েছে 10 মাত্রার 1টি করে পদ। কলাবৃত্ত রীতি অনুযায়ী শব্দগুলির রুদ্ধ দলকে 2 মাত্রা এবং মুক্ত দলকে 1 মাত্রা হিসেবে গণনা করা হয়েছে। প্রয়োজনে আপনারা স্তবকটিকে খাতায় লিখুন, নিজেরা দল নির্ণয় করুন এবং মাত্রা গণনা করে দেখুন। এরপর রয়েছে মিশ্রবৃত্ত পয়ার। মিশ্রবৃত্ত রীতির বৈশিষ্ট্য: রুদ্ধ দল শব্দের আদিতে বা মধ্যে থাকলে 1 মাত্রা এবং শব্দের শেষে থাকলে 2 মাত্রা, আর মুক্ত দল সব জায়গাতেই 1 মাত্রা। এবার উদাহরণ: জীবন মন্থন বিষ নিজে করি পান, অমৃত যা উঠেছিল করে গেছো দান। এখানে যে 2টি পংক্তি রয়েছে, প্রতিটি পংক্তির প্রথম পদ 8 মাত্রার এবং দ্বিতীয় পদ 6 মাত্রার, অর্থাৎ এটি 14 মাত্রার মিশ্রবৃত্ত পয়ার। এবার রয়েছে মিশ্রবৃত্ত মহাপয়ার। অভ্রভেদী ঐশ্বর্যের চূর্ণীভূত পতনের কালে, দরিদ্রের জীর্ণ দশা বাসা তার বাঁধিবে কঙ্কালে। এখানে 2টি পংক্তি রয়েছে, প্রতিটি পংক্তিতে 2টি করে পদ। প্রথম পদ 8 মাত্রা এবং দ্বিতীয় পদ 10 মাত্রা, অর্থাৎ 18 মাত্রার মহাপয়ার। আর যেহেতু মিশ্রবৃত্ত রীতিতে মাত্রা গণনা করা হয়েছে, তাই মিশ্রবৃত্ত মহাপয়ার। এবার আসছি পরের প্রশ্নে। আয়তন ভেদে পয়ারের কয়টি রূপ? একটি করে উদাহরণ দিন। পয়ারের যে বিভাজনটা করা হয়েছে সেখানে আপনারা আগেই জেনে গেছেন যে আয়তন ভেদে পয়ারের 2টি রূপ। একটা হচ্ছে সাধারণ পয়ার অর্থাৎ 8 + 6 = 14 মাত্রার পয়ার, আর 2 মহাপয়ার অর্থাৎ 8 + 10 মাত্রার অর্থাৎ 18 মাত্রার দীর্ঘ পয়ার। সাধারণ পয়ার এবং মহাপয়ারের উদাহরণ: দলবৃত্ত, কলাবৃত্ত ও মিশ্রবৃত্ত রীতির পয়ার ও মহাপয়ারের যে দৃষ্টান্তগুলো দেওয়া হয়েছে, সেই দৃষ্টান্তগুলোই এই উত্তরের ক্ষেত্রে প্রযোজ্য। তাই আলাদা করে এখানে কোনো আর উদাহরণ দেওয়া হলো না। আগের উদাহরণগুলোই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আর প্রয়োজনে আপনারা যদি অন্য কোনো উদাহরণ চান বা অন্য কোনো উদাহরণ মনে করেন দেবেন, তাহলে কমেন্ট বক্সে জানান, আমি জানিয়ে দেব।
পরের প্রশ্ন, গতিভঙ্গি ভেদে পয়ারের রূপগুলির পরিচয় দিন। উত্তর, গতিভঙ্গি ভেদে পয়ারের তিনটি রূপ, যথা অপ্রবহমান পয়ার, প্রবহমান পয়ার এবং মুক্তক। প্রথমে রয়েছে অপ্রবহমান পয়ার ও মহাপয়ারের দৃষ্টান্ত। যে পয়ার পংক্তির শেষে পূর্ণজ্যোতি থাকে তাকেই বলা যায় অপ্রবহমান পয়ার। অনুরূপ লক্ষণযুক্ত মহাপয়ারকে অপ্রবহমান মহাপয়ার বলে। এবার অপ্রবহমান পয়ার ও মহাপয়ারের উদাহরণ। সুন্দরের কোন মন্ত্রে মেঘে মায়া ঢালে, ভরিল সন্ধ্যার মেঘ সোনার খেয়ালে। প্রতিটি পংক্তিতে দুটি করে পদ রয়েছে। প্রথম পদের মাত্রা ৮ এবং দ্বিতীয় পদের মাত্রা ৬, অর্থাৎ সহজেই বোঝা যাচ্ছে এটি ১৪ মাত্রার পয়ার। পংক্তি দুটির যে মাত্রা গণনা করা হয়েছে তা মিশ্রবৃত্ত রীতির পদ্ধতি অনুসারে, তাই এটি মিশ্রবৃত্ত রীতির অপ্রবহমান পয়ার। পরে রয়েছে, একথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। এখানে প্রতিটি পংক্তিতে দুটি করে পদ রয়েছে। প্রথম পদের মাত্রা ৮, দ্বিতীয় পদের মাত্রা ১০। প্রতিটি শব্দের রুদ্ধ এবং মুক্তদলকে চিহ্নিত করা হয়েছে। রুদ্ধদল শব্দের শেষে থাকলে ২ মাত্রা এবং রুদ্ধদল শব্দের আগে বা মাঝে থাকলে ১ মাত্রা আর মুক্তদল ১ মাত্রা। অর্থাৎ উদাহরণটি মিশ্রবৃত্ত রীতির অপ্রবহমান মহাপয়ারের উদাহরণ। এরপর রয়েছে প্রবহমান পয়ার ও মহাপয়ারের সংজ্ঞা এবং উদাহরণ। যে পয়ার বন্ধের প্রতি পংক্তির অন্তে পূর্ণজ্যোতি রাখা আবশ্যিক নয় তাকেই প্রবহমান পয়ার বলা হয়। অনুরূপ লক্ষণযুক্ত মহাপয়ারকে প্রবহমান মহাপয়ার বলা হয়। এবার রয়েছে প্রবহমান পয়ারের দৃষ্টান্ত। কবিবর কবে কোন বিস্তৃত বরষে, কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত। মেঘমন্দ্র শ্লোক বিশ্বের বিরোহী যত সকলের শোক, রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। স্তবকটির প্রত্যেকটি শব্দের রুদ্ধ এবং মুক্তদল নির্ণয় করে তাকে মিশ্রবৃত্ত পদ্ধতির রীতি অনুসারে মাত্রা গণনা করা হয়েছে। প্রতিটি পংক্তির পদগুলির মাত্রা ৮ যোগ ৬, অর্থাৎ ১৪ মাত্রা। এবার যেটা দেখার বিষয় তা হল ৬ পংক্তির স্তবকের প্রথম বাক্যটির ভাবের সমাপ্তি ঘটেছে তৃতীয় পংক্তির ৮ মাত্রার পরে। আবার তৃতীয় পংক্তির দ্বিতীয় পদ অর্থাৎ ৬ মাত্রার পদ থেকে যে ভাবের শুরু হয়েছে তার সমাপ্তি ঘটেছে ষষ্ঠ পংক্তির শেষে। তাই বলা যায় উদাহরণটিতে ভাবের প্রবহমানতার কারণে এটি প্রবহমান পয়ারের অন্তর্গত। প্রতি পংক্তির শেষে মিল থাকায় এটি সমিল প্রবহমান পয়ার। ভাবের প্রবহমানতা লক্ষ্য করা যায় প্রবহমান পয়ারে, আর ভাবের প্রবহমানতা থাকে না যে পয়ারে সেটি হচ্ছে অপ্রবহমান পয়ার। ভাবের সমাপ্তি সেখানে প্রতি পংক্তিতেই ঘটে। এবার আসছি মুক্তক পয়ারের আলোচনায়। যে প্রবহমান পয়ার বা মহাপয়ার বন্ধে ১৪ বা ১৮ মাত্রাকে পংক্তি দৈর্ঘ্যের শেষ সীমা বলে মেনে নিয়ে ভাব প্রকাশের প্রয়োজন অনুসারে ছন্দপংক্তিকে ছোট বড় নানা রূপে বিন্যস্ত করা হয় তাকে মুক্তক পয়ার বলে। এই মুক্তক পয়ারকে রবীন্দ্রনাথ গণ্ডি ভাঙা বা বেড়া ভাঙা মুক্তক পয়ার বলেছেন। এবার আসছি উদাহরণে। গিরিশিরে বরষায় প্রবলা যে মতি, ভীমা স্রোতস্বতী, পথিক দুজনে হেরি তস্করের দল, নাবি নিচে করি কোলাহল, উভে আক্রমিল। এখানে ভাব প্রকাশের প্রয়োজন অনুসারে ছন্দপংক্তিকে ছোট বড় নানা আকারে সাজানো হয়েছে এবং
মিশ্রবৃত্ত রীতির মাত্রা গণনার পদ্ধতি অনুসারে মাত্রা গণনা করা হয়েছে, তাই এটি মিশ্রবৃত্ত রীতির সমিল মুক্তক পয়ার। পরের প্রশ্ন, পংক্তি লঙ্ঘক পয়ার নামকরণ কে করেছেন? তার এই নামকরণ করার কারণ কি? উত্তর, প্রবহমান পয়ারকে রবীন্দ্রনাথ পংক্তি লঙ্ঘক পয়ার বলেছেন। পংক্তি শেষের পূর্ণজ্যোতিকে না মেনে চলাই প্রবহমান পয়ার বন্ধের প্রধানতম বৈশিষ্ট্য, তাই তিনি এই পয়ারের প্রবহমান গতিভঙ্গিকে বলেছেন লাইন ডিঙানো চাল বা পংক্তি লঙ্ঘন। পরের প্রশ্ন, মুক্তক ছন্দ কাকে বলে? উদাহরণ দিয়ে তার স্বরূপ বুঝিয়ে দিন। এর আগের প্রশ্নের উত্তরেই মুক্তক ছন্দ কাকে বলে এবং তার উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, তাই আর এখানে দেওয়া হলো না। এই অনুশীলনের শেষ প্রশ্ন, চতুর্দশপদী ছন্দের বৈশিষ্ট্য কী কী বুঝিয়ে বলুন। উত্তর, চতুর্দশপদী কথাটির সরল অর্থ 14টি পদ দিয়ে তৈরি কবিতা, কিন্তু বাংলায় যে ধরনের কবিতা চতুর্দশপদী নামে চিহ্নিত তার শরীর 14টি চরণ দিয়ে গড়া, 14টি পদ দিয়ে নয়। পদ কথাটির বিশেষ অর্থ এখানে চরণ। চতুর্দশপদী কবিতার প্রথম শর্ত হল কবিতাটিকে 14টি চরণের সমষ্টি হতে হবে। চতুর্দশপদী কবিতার প্রতিটি চরণ হবে পয়ারের 8+6 মাত্রার ছোট পয়ার বা 8+10 মাত্রার মহাপয়ার। সম্পূর্ণ কবিতাটিই লেখা হবে মিশ্রবৃত্ত বা তান প্রধান রীতিতে। পেত্রার্কীয়, ফরাসি, শেক্সপিরীয় এই তিনটি আদর্শের যে কোনো একটিতে পয়ারে স্তবক বিভাগ হবে। পেত্রার্কীয় আদর্শের কবিতায় স্তবক থাকবে দুটি, প্রথমটি 8 চরণের অষ্টক, দ্বিতীয়টি 6 চরণের শতক। ফরাসি আদর্শে 3টি স্তবকের প্রথম স্তবক 8 চরণের অষ্টক, দ্বিতীয়টি 2 চরণের যুগ্মক, তৃতীয়টি 4 চরণের চতুষ্ক। শেক্সপিরীয় আদর্শে স্তবকের সংখ্যা 4, প্রথম 3টি 4 চরণে চতুষ্ক, শেষেরটি 2 চরণের যুগ্মক। এসব বিভাগ রূপের দিক থেকেও আবার ভাবের দিক থেকেও। এখানে প্রত্যেকটা প্যারাকে আপনারা আলাদা আলাদা পয়েন্ট করে লিখতে পারেন। পরের বৈশিষ্ট্য, চরণ শেষে অন্ত মিল থাকবে, তবে সে মিল প্রতি 2 চরণের একঘেয়ে অন্ত মিল নয়। মিল তৈরি হবে নির্দিষ্ট ছকে। 3টি ইউরোপীয় আদর্শের যে কোনো একটি থেকে ছকটি তৈরি হবে। পেত্রার্কীয় মিল হবে অষ্টক যোগ শতক, অর্থাৎ ক খ খ ক, ক খ খ ক, আবার চ ছ বর্গের জ, চ ছ বর্গের জ। ফরাসি মিল হবে অষ্টক যোগ যুগ্মক যোগ চতুষ্ক, অর্থাৎ ক খ খ ক, ক খ খ ক। পরেরটা গ গ এবং শেষেরটা চ ছ চ ছ। শেক্সপিরীয় মিল হবে ক খ ক খ, গ ঘ গ ঘ, প ফ প ফ, চ চ, অর্থাৎ চতুষ্ক 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 যুগ্মক। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন। প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পাঠ্য বিষয়ের ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখুন, যাতে পরবর্তীতে সহজেই ভিডিওটি আবার আপনি খুঁজে পান এবং প্রয়োজন মতো দেখে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।